স্বাগত শনিবারের বিশেষ অর্থযোগে সাম্প্রতিক পুঁজিবাজারের সবশেষ খবরের পাশে বিশ্লেষণধর্মী এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি ফাইসাল রয়। দর্শক, সারা দেশে সবকিছুর মতো শেয়ার বাজারেও উৎকণ্ঠার প্রভাব পড়েছে। তাই সাম্প্রতিক শেয়ার বাজারের নানা দিক আলোচনা করতে সাপ্তাহিক এই আয়োজনে আজ আমাদের সঙ্গে আছেন রেজাউল করিম, মুখপাত্র বিএসইসি, এবং নিয়াজ মাহমুদ, ইনচার্জ স্টক পেজ ডেইলি বিজনেস পোস্ট। তাদের দুজনকে আমরা এখন স্বাগত জানাবো। আপনাদের দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের এই আয়োজনে। প্রথমেই প্রশ্ন রাখতে চাই আমাদের অতিথি রেজাউল করিমের কাছে। রেজাউল করিম, দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে মন্দা বিরাজ করছে, বিনিয়োগকারী সহ স্টেক হোল্ডাররা একটা চ্যালেঞ্জিং সময় পার করছিলেন। এরই সঙ্গে সাম্প্রতিক যুক্ত হলো রিজার্ভ, রপ্তানি, রাজস্ব আয়ের সাথে গরমিল, এবং এই যে পরিস্থিতি সেটি নিয়ে আসলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার কি আরো সংকট তৈরি হচ্ছে? পরিস্থিতি কেমন দেখছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বর্তমান যে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আস্থার সংকট দেখা দিয়েছে, এবং সেখানে বিএসইসি এবং বাজার মধ্যস্থকারী প্রতিষ্ঠান যারা আছে সবাইকে নিয়ে এই আস্থা দূর করার জন্য কাজ করা হচ্ছে। এবং বর্তমান বাজার পরিস্থিতিতে কিছুটা তারল্য সংকটও রয়েছে, এবং সেই তারল্য সংকট দূর করার জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর আর্থিক সক্ষমতা বৃদ্ধি সহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ যাতে পুঁজিবাজারে বাড়ে সেই ব্যাপারে বিভিন্ন ধরনের প্রণোদনামূলক অ্যাক্টিভিটিস কমিশনের দিক থেকে চালানো হচ্ছে। স্পেশালি আইসিবি একটা স্বল্পমেয়াদী ফান্ড নিয়ে কাজ করতেছে। তো তারা যদি এই ফান্ডটা বাংলাদেশ ব্যাংক থেকে পায়, সেক্ষেত্রে তাদের হাই কস্ট ডেপ্ট যেটা আছে সেটা পরিশোধ করতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ বেশ কিছু ফান্ড তারা পুঁজিবাজারে নতুন করে বিনিয়োগ করতে পারবে। এতে করে আমরা মনে করি যে পুঁজিবাজারের যে তারল্য সংকট সেটা অনেকটাই কাটবে, এবং আইসিবির আর্থিক সক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পাবে। পাশাপাশি আমাদের অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছে, স্পেশালি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যারা মিউচুয়াল ফান্ড পরিচালনা করে, সেই মিউচুয়াল ফান্ডের যেগুলো রেজিস্ট্রেশনের প্রসেস আছে সেগুলোর নিবন্ধন দ্রুত দেওয়া হচ্ছে, এবং তারা যেন ফান্ড ডিক্লেয়ার করে দ্রুত বিনিয়োগে আসতে পারে সেই ব্যাপারে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকে অনুপ্রাণিত করা হচ্ছে। পাশাপাশি আমাদের যে অ্যানাদার লিডিং ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স, আমাদের ব্যাংক অ্যান্ড নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং ইন্স্যুরেন্স কোম্পানি, তাদের দিক থেকেও যাতে বিনিয়োগটা বাড়ানো যায় সেই ব্যাপারে বিভিন্ন ধরনের প্রণোদনামূলক কাজ করা হচ্ছে। স্পেশালি বর্তমান বাজার পরিস্থিতিতে বাজার অনেকটাই আন্ডার ভ্যালুড। এখানে অনেক গুড ফান্ডামেন্টাল সিকিউরিটিজ আছে যেগুলো ফেয়ার ভ্যালু মার্কেট প্রাইসের থেকে অনেক বেশি। এখানে কিন্তু নতুন করে ইনভেস্টমেন্ট করলে সেখানে রিটার্ন ম্যাক্সিমাইজ হওয়ার প্রচুর সুযোগ আছে। আমরা মনে করি বর্তমান বাজার পরিস্থিতির বিবেচনায় আমাদের হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তারা যদি ট্রেডিংয়ের ভূমিকা না নিয়ে ইনভেস্টরের ভূমিকা নেয় এবং ইনভেস্টমেন্ট করে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য তারা ইনভেস্টমেন্ট করে, সেইটা যদি করতে পারে তাহলে আমরা মনে করি যে বর্তমান যে বাজার পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মধ্যে যে কিছুটা আস্থার সংকট আছে সেটা অনেকটাই কেটে যাবে। এবং রেজাউল করিম, আপনার কাছে বেশ কিছু পরামর্শ ইতিমধ্যে আমরা পেলাম। ঠিক একই প্রসঙ্গ নিয়ে যেতে চাই মোহাম্মদ নিয়াজের কাছে। মোহাম্মদ নিয়াজ, আসলে আপনি কি মনে করছেন বিনিয়োগকারীদের বর্তমান অবস্থা এবং সাম্প্রতিক সময়কার আসলে এই যে আমরা চ্যালেঞ্জগুলো দেখছি, রিজার্ভ, রপ্তানি এবং রপ্তানি আয়ের যে গরমিল তথ্য, এছাড়াও আমাদের পুঁজিবাজারে যে মন্দা বিরাজের যে পরিস্থিতি, সেটি নিয়ে আসলে আপনি এই বিষয়ে কিছু যুক্ত করতে চান কিনা? ইতিমধ্যে রেজাউল করিম বেশ কিছু বিষয় বলেছেন, তার সাথে আর কিছু যুক্ত করতে চাইলে। জি, ধন্যবাদ ফয়সাল। আপনি যেমনটি বলছিলেন যে আসলে আমাদের দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে কিন্তু একটি সংকট চলছিল, বিশেষ করে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পর থেকেই বাজারে একটা মন্দা বিরাজ করছিল। অর্থাৎ বিনিয়োগ করে এবং স্টেক হোল্ডার সবাই একটা চ্যালেঞ্জিং টাইম পার করছিল। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পেলাম কি যে আমাদের রিজার্ভ যে ইনফরমেশন সেন্ট্রাল ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক থেকে আমরা যে ডেটা দেখতে পাচ্ছি, সেখানে বেশ বড় একটা গ্যাপ তৈরি হয়েছে, এবং এখানে আইএমএফ এর কিছু কন্ডিশন ফুলফিল করার জন্যই মূলত সেন্ট্রাল ব্যাংক এটা করেছে। সেখানে দেখতে পাচ্ছি আমরা রিজার্ভ, এরপরে কিছুদিন পরেই আমরা দেখতে পেলাম যে আমাদের দেশের সবচেয়ে বড় একটি সেক্টর রপ্তানি খাত, যেখানে রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ ব্যাংকের ডেটার মধ্যেও বেশ কিছু গ্যাপ আমরা লক্ষ্য করেছি, যা আমাদের গণমাধ্যমে রিপোর্ট হয়েছে। এবং এগুলোর ইম্প্যাক্টটা আসলে সাধারণ বিনিয়োগকারীরা মনে করছে যে রেগুলেটরি লেভেল থেকে যদি এরকম ইনফরমেশনের গ্যাপ থাকে, তাহলে আমাদের দেশের পুঁজিবাজারেও হয়তো
যা হচ্ছে সেটাও প্রপারলি তাদের কাছে যাচ্ছে না। এ ধরনের একটা আস্থা সংকট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দিন শেষে আমরা কিন্তু মার্কেটের যে ইন্ডেক্স বা টার্নওভার ইন্ডিকেটর গুলো আমরা বিশ্লেষণ করলে দেখতে পাচ্ছি যে তারই প্রতিফলন ঘটছে। যদি এরপরে দেখতে পাচ্ছি যে গত 2 সপ্তাহ ধরে আমাদের দেশে যে আনরেস্ট চলছে, বিশেষ করে আমাদের কোটা সংস্কার আন্দোলনের যে প্রভাব এবং মোহাম্মদ নিয়াজ, এই ইন্টারনেট বিষয়টি নিয়ে আমরা আলোচনা আমরা চালিয়ে যাবো। তবে এই মুহূর্তে আমাদের একটি বিরতির সময় আছে, বিরতির পর ফিরে ঠিক একই প্রসঙ্গে ফিরছি। আপনারা দুজনে আমাদের সাথে থাকুন, ফিরছি আপনাদের কাছে। দর্শক, এই মুহূর্তে একটি বিরতির সময় হচ্ছে, ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, আমরা শেয়ার বাজার নিয়ে আলোচনা করছি, সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে। আমাদের দুজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন বিএসএসির মুখপাত্র রেজাউল করিম, এবং একই সাথে আমাদের সাথে যুক্ত আছেন নিয়াজ মাহমুদ, দ্য ডেইলি বিজনেস পোস্টের স্টক পেজ ইনচার্জ। আমরা তার সাথে আলোচনায় ফিরে যাচ্ছি। আমরা বিরতির আগে কথা বলছিলাম নিয়াজ মাহমুদের সাথে। নিয়াজ মাহমুদ, আপনি বলছিলেন একই সঙ্গে তো আমরা চলমান কোটা সংস্কার আন্দোলন এবং ইন্টারনেটের সংযোগ না থাকায় ব্যবসা বাণিজ্যের যে বিরূপ প্রভাব আমরা পড়তে দেখছি, তার নেতিবাচক প্রভাব কিন্তু পড়েছে পুঁজিবাজারে। বর্তমান যে এই যে পরিস্থিতি, সেখান থেকে আসলে এক তো এর আগে থেকে আমাদের বিনিয়োগকারীদের যে আস্থা, সেটি নিয়ে আমাদের একটি নেতিবাচক বা ইতিবাচক একটি পরিস্থিতিতে আমরা ছিলাম। তারপরে এই যে একটি প্রভাব, সেটি আসলে কেমন প্রভাব রাখছে এবং ফলশ্রুতিতে আসলে আমাদের কি হতে যাচ্ছে ভবিষ্যতে, কি মনে করছেন? এটা কি আমাকে উপস্থাপন করলেন? আমি এটা নিয়াজ মাহমুদকে প্রশ্ন করেছি। জি ফয়সাল, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে আসলে আমাদের অর্থনীতির যে ইম্প্যাক্টের, তার কিন্তু প্রভাবটা সরাসরি ক্যাপিটাল মার্কেটে পড়ে। তো আমরা দেখতে পেলাম যে বেশ কিছুদিন আমাদের ম্যানুফ্যাকচারিং খাত, বিশেষ করে গার্মেন্টস, টেক্সটাইল, সিরামিক্স সহ বেশ কিছু সেক্টরে কিন্তু বন্ধ ছিল, এবং এই সেক্টরের যে বায়ারদের মুভমেন্টটাও কিন্তু আমরা ইন্টারন্যাশনাল গণমাধ্যমে দেখতে পেলাম যে তারা আসলে এই বিষয়গুলো কনসার্ন। তো ইনভেস্টররা, ক্যাপিটাল মার্কেটের ইনভেস্টররা এই বিষয়গুলো কিন্তু তারা অবজার্ভ করছে বা অ্যানালাইসিস করে কিন্তু ইনভেস্টমেন্টে আগাচ্ছে। তো সেখানে দেখা যাচ্ছে যে কয়েকটি গত সপ্তাহে আমাদের ট্রেডিং যে ছিল, সেখানে ম্যাক্সিমাম ইনভেস্টররা কিন্তু অবজার্ভ করতেছিল যে আসলে মার্কেট ইকোনমি কোথায় যায় বা দেশের পরিস্থিতি কোন দিকে আগাচ্ছে, তার উপর ডিপেন্ড করে তারা ইনভেস্টমেন্ট প্ল্যান তৈরি করছে। এর পাশাপাশি আমরা কিছু লং টাইম কিছু প্রবলেম মার্কেটে দেখতে পাচ্ছি। সেগুলো যদি একটু ছোট আকারে বলতে চাই, তো এভাবে বলতে হয় যে বেশ কিছু আলোচিত ঘটনা, যেমন মতিউর, এনবিআর এর রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান, এরপরে সাবেক আইজিপি বেনজির, তাদের যে শেয়ার বাজারে ইনভলভমেন্ট নিয়ে আমাদের গণমাধ্যমে একাধিক রিপোর্ট হলো, কিন্তু রেগুলেটরি লেভেল থেকে বা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে আমরা দৃশ্যমান তাদের ব্যাপারে কোনো স্টেপ দেখতে পাইনি। এমনকি আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জ, যেটি বাংলাদেশের প্রধান পুঁজিবাজার, তার ডিরেক্টর শেয়ার কারসাজিতে জড়িত, সেই রিপোর্টগুলো আমাদের গণমাধ্যমে এসেছে, বাট নিয়ন্ত্রক সংস্থা প্রপারলি স্টেপ নেয়নি। ইভেন আপনার ফিনান্স মিনিস্ট্রি থেকে রেগুলেটরিকে ইনকোয়ারি করার জন্য বললো, কিন্তু ইনকোয়ারি ছাড়াই আমরা দেখতে পেলাম যে একটি রিপোর্ট প্রকাশ হলো, এবং এখানে প্রাইমারি রেগুলেটর ঢাকা স্টক এক্সচেঞ্জ, তাদেরকেও স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। সব মিলে এগুলো কিন্তু ইনভেস্টররা খোঁজ খবর রেখে ইনভেস্ট করে। সুতরাং আসলে ইনভেস্টমেন্টের জায়গাটায় রেগুলেটরকে আরো স্বচ্ছ ভূমিকা পালন করা উচিত বলে আমরা মনে করি। রেগুলেটর একটি রেফারির ভূমিকা পালন করা আমাদের সবার প্রত্যাশা। সেই জায়গাটায় নিয়াজ মাহমুদ, আপনি আমার পরবর্তী প্রশ্নটা আসলে এই দিক থেকেই ছিল, আসলে সেটি আমি আসলে প্রশ্নটি রাখতে চেয়েছিলাম রেজাউল করিমের কাছে, জিজ্ঞেস করেই ফেলি। রেজাউল করিম, কিছুক্ষণ আগে আমরা তো দেখলাম নিয়াজ মাহমুদ তো তুলেই ধরলেন মতিউর এবং বেনজিরের মতো, যখন আমরা গ্যাংদের প্লেসমেন্ট বাণিজ্য এবং এই সিন্ডিকেটের অবৈধ কোম্পানিগুলোকে আমরা দুর্বলতাকে গোপন করে বিভিন্ন সুযোগ নিজেরাও নিতে দেখেছি, কোম্পানিকেও দিতে দেখেছি। মতিউর তার স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, এমন আরো অনেক মতিউর এখনো শেয়ার বাজার গিলে খাচ্ছে। কি করা উচিত, কি পদক্ষেপ বা কি ভাবনা এড়িয়ে? কমিশন সবসময় কিন্তু পুঁজিবাজার স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এখানে যেসব রং ডুইং হচ্ছে, মেল প্র্যাকটিস হচ্ছে, মার্কেট ম্যানিপুলেশন হচ্ছে, ইনসাইডার ট্রেডিং হচ্ছে, এখানে যারা ইনভলভ হচ্ছে তাদের বিভিন্নভাবে ইনকোয়ারি, ইনভেস্টিগেশনের মাধ্যমে আইডেন্টিফাই করে তার পরবর্তীতে হিয়ারিং, শোকজ ইস্যুর মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তো এটা গ্রহণ করার প্রক্রিয়াটা একটু সময় সাপেক্ষ, কারণ সিকিউরিটি রিলেটেড লস রুলস রেগুলেশনের সমস্ত কমপ্লায়েন্স এনশিওর করে এই প্রসেসটা মানে শেষ করতে হয়।
এবং আপনি দেখবেন যে বিগত সময়ে অতীতের অনেক সময়ের চেয়ে অনেক বেশি বিভিন্ন ধরনের ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়েছে, মনিটারি পেনাল্টি করা হচ্ছে। তো আমরা আশাবাদী যে এই ধরনের অ্যাক্টিভিটিস আগামীতে আরো কন্টিনিউ করবে এবং এর মাধ্যমে বাজারের স্বচ্ছতা জবাবদিহিতা অনেক বেশি নিশ্চিত করতে পারবো বলে আমরা প্রত্যাশা করি। তো কমিশনের বিভিন্ন ধরনের ডিসিপ্লিনারি অ্যাকশনের কারণে আমরা মনে করি যে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মধ্যে আগামীতে আরো বেশি আস্থা বৃদ্ধি পাবে। পুঁজিবাজারে যেরকম বেশ কিছু নেগেটিভ দিক আছে, সেহেতু পজিটিভ দিক অনেকগুলো আছে। আমরা যদি দেখি যে আমাদের ইন্টারেস্ট রেট হাই, কারেন্সি ডিভ্যালুয়েশনের কারণে ফাইন্যান্সিয়াল কস্ট বাড়ার কারণে কোম্পানিগুলোর প্রফিটেবিলিটি কমছে, এরকম যেসব এর পাশাপাশি পজিটিভ দিকও আছে যে বর্তমানে কোনো ফোর্স সেল নাই, প্যানিক সেল নাই, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ফরেন পোর্টফোলিও ইনভেস্টরদের সেল একদম লো লেভেলে আছে। এখান থেকে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বাড়ার সুযোগ আছে এবং আমাদের যেসব মার্জিন লোন প্রোভাইড করে যেসব ইন্টারমিডিয়ারি, তারা বিভিন্নভাবে ফোর্স সেল করে মানে তাদের ফান্ডটা রিকভার করছে, নতুন করে তারা আবার ফান্ড ডিসবার্স করবে। তো আমরা আশাবাদী যে আগামীতে ইনস্টিটিউশনাল ইনভেস্টর সহ হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল তাদের বিনিয়োগটা অনেক বেশি বৃদ্ধি পাবে। আমরা তাহলে সেক্ষেত্রে আমি জানতে চাই, কিছুক্ষণ আগেই তো আমরা জানলাম এবং এর আগেও নানা জায়গায় আমরা এই কথাটা উঠতে দেখি যে আমাদের নিয়ন্ত্রক সংস্থা সে স্বাধীনভাবে কাজ করার সুযোগ কম পায়, সেটা নিয়ে কি বলতে চান? আমি নিয়ন্ত্রক সত্তায় কাজ করতেছি প্রায় 20 বছর প্লাস। তো আমি বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করছি, সেখানে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমার কাছে কোনো ধরনের এই ধরনের মানে কোনো ধরনের তদবিরও আসে না। আমি খুব স্বাধীনভাবে কাজ করি। আমিও মনে করি যে কমিশনের সবাই স্বাধীনভাবে কাজ করে, তবে রেগুলেটরের হাত পা আইন দ্বারা বাঁধা। সেখানে যে কোনো কাজ করতে গেলে আইনের কমপ্লায়েন্স ইনশিওর করে করতে হয়, যে কারণে বাইরের থেকে অনেক ক্ষেত্রে মনে হয় যে মানে এই কাজটা কমিশন করতে পারতো, কেন করলো না, কিন্তু সেই ধরনের কাজগুলো অনেক ক্ষেত্রে আইন পারমিট করে না, যে কারণে করার সুযোগ হয় না। দারুণ রেজাল করিম, আমরা জানলাম আপনার কথা। এই মুহূর্তে আমরা আরো একটি বিরতি নিব, তারপরে এসে আপনার বাকি কথাটি শুনবো। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে আরো একটি বিরতি নিচ্ছি, সাথে থাকুন। দর্শক, আপনারা আছেন ৭১-এ, চলছে অর্থযোগ। দর্শক, আমরা শেয়ার বাজার নিয়ে আজ বিশেষ অর্থযোগের এই আয়োজনে আমাদের সাথে আমাদের দুজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন। আমাদের সাথে যুক্ত আছেন রেজাউল করিম সিদ্দিকী, মুখপাত্র বিএসিসি, এবং নিয়াজ মাহমুদ, স্টক পেজের ইনচার্জ, দ্য ডেইলি স্টার বিজনেস পোস্টে তিনি কর্মরত। তাদের সাথে আবার আলোচনায় আমরা ফিরছি। এই মুহূর্তে প্রথমেই আবার ফিরতে চাই রেজাউল করিমের কাছে। রেজাউল করিমের সাথে কথা হচ্ছিল বিএসিসির বর্তমান যে নিয়ন্ত্রণ ক্ষমতা এবং তার যে স্বচ্ছতা, সেই বিষয়গুলো নিয়ে। এই পর্যায়ে একটি প্রশ্ন যেটি রাখতে চাই, সেটি হচ্ছে সাম্প্রতিক সময়ে আমরা যেটি দেখেছি, দুর্বল শেয়ারগুলোর দাম বাড়লেও ভালো ও মৌলভিত্তিক শেয়ারগুলোতে আগ্রহ দেখা যাচ্ছে না বিনিয়োগকারীদের। এই যে পরিস্থিতিটিকে, সেটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? কেন এই অবস্থা? অনেকটা বিয়ারিশ ট্রেন্ডে থাকে এবং বিয়ারিশ ট্রেন্ড যখন এবং থাকে তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে লো ফান্ডামেন্টাল সিকিউরিটিজ, যেগুলোর পেড আপ ক্যাপিটাল কম, মার্কেট ক্যাপিটাল কম, অল্প টাকা বিনিয়োগ করে প্রাইসকে ইনফ্লুয়েন্স করা যায়। এই ধরনের সিচুয়েশন অনেক ক্ষেত্রে লো ফান্ডামেন্টাল সিকিউরিটির প্রাইসটা বাড়ে। এবং আপনি জানেন যে অনেকদিন ফ্লোর প্রাইজের কারণে একটা লেভেলে ছিল, যে কারণে ওই সময় কিছু লো ফান্ডামেন্টাল সিকিউরিটিজের প্রাইস মুভমেন্ট হয়েছে। তো এই ধরনের ক্ষেত্রে কমিশন থেকে আমরা যেটা করি, সেখানে ম্যানিপুলেটিভ আইটেম আছে কিনা, ইনসাইডার ট্রেডিং ইনভলভমেন্ট আছে কিনা, আদার ম্যাল প্র্যাকটিস আছে কিনা, সেটা আইডেন্টিফাই করে যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হয় এবং এর মাধ্যমে আগামীতে এই ধরনের সিচুয়েশন যাতে ক্রিয়েট না হয় সেই ব্যাপারে প্রিকশনারি মেজার্স নেওয়া হয়। আমরা মনে করি যে এই ধরনের ক্ষেত্রে বিনিয়োগকারীদের উচিত অ্যানালাইসিস করে গুড ফান্ডামেন্টাল সিকিউরিটিজ, যেগুলা ভালো রেগুলার ডিভিডেন্ড দেয়, এই ধরনের কোম্পানিতে বিনিয়োগ করার জন্য এবং দীর্ঘমেয়াদীতে বিনিয়োগ করার জন্য। তো আমরা মনে করি বর্তমানে যে বাজার পরিস্থিতি, এখানে যদি আমাদের বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে এবং গুড ফান্ডামেন্টাল সিকিউরিটিজে বিনিয়োগ করে, তাহলে দীর্ঘমেয়াদীতে তারা অনেক ভালো রিটার্ন পাবে, যেটা তাদের অন্য যে ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে সেখান থেকে যে রিটার্ন পেতো তার চেয়ে অনেক বেশি রিটার্ন থাকবে বলে সেটা অনেক বেশি রিটার্ন আমরা পেতে। রেজাউল করিম, আপনি থাকুন আমাদের সাথে। নিয়াজ মাহমুদের কাছে একবার ফিরে যেতে চাই। নিয়াজ মাহমুদ, একটি অভিযোগের কথা আসলে তুলে আনতে চাই। স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে সম্প্রতি একটি অভিযোগ করা হয়েছে, তারা এক প্রকার বুলেট বিন বন্ধুকে পরিণত হয়েছে বলে তাদের ক্ষমতা নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃপক্ষ কেড়ে নেওয়া হয়েছে, যার কারণে ক্ষমতার অভাবে তারা তালিকাভুক্ত কোম্পানিকে যথাযথ মূল্যায়ন করতে পারে না। এমনকি কোম্পানির কারখানা পরিদর্শনও নিতে হয় নিয়ন্ত্রক সংস্থার পারমিশন, যা কোম্পানির স্বচ্ছতা ও নির্ণয়ের পথে বাধা বলে মনে করছে ডিএসিসি। ডিএসিসির এই যে মন্তব্য, সেটাই আসলে আপনার বিশ্লেষণটা জানতে চাই। সময় আমাদের হাতে কম, 2 মিনিটের মধ্যে বললে ভালো হয়। জি, আমি শুরুতে একটু জনাব রেজাউল করিম যেটা বলছিলেন আর কি, আসলে যে পানিশমেন্ট দেওয়া হয়
কারসাজির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে যে এনফোর্সমেন্ট অ্যাকশনটা নেওয়া হচ্ছে সেটা কিন্তু আসলে আমরা খুব নগণ্য দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে যে সে একটা বড় অপরাধ করেছে, তাকে শুধু নামে মাত্র একটি ফাইন করা হয়। তো এটা থেকে আমাদের বের হয়ে আসা উচিত, যেটা আমরা অন্যান্য দেশে, ইভেন আমাদের প্রতিবেশী দেশের দিকেও যদি তাকাই সেগুলো ফলো করতে পারি। আমি ফিরে যাচ্ছি আপনার প্রশ্নের উত্তরে, যে স্টক এক্সচেঞ্জ কে যেটা ক্ষমতা দেওয়ার কথা সেই জায়গাটি আমরা কিছু ল্যাকিংস দেখতে পাচ্ছি। বাজারে তারাও কিন্তু এক ধরনের রেগুলেটর, প্রাইমারি রেগুলেটর বলা হয়। তো সেই জায়গায় দেখা যাচ্ছে যে একটি কোম্পানি যখন নন পারফর্মিং হয়ে যায় তখন স্টক এক্সচেঞ্জ থেকে ভিজিটের উদ্যোগ যদি নেওয়া হয় তখনও দেখা যাচ্ছে যে এসএসসি পারমিশন নিতে হয়। তো এসএসসি অনেক সময় পারমিশন দেয়, অনেক সময় দেন না, অনেক সময় ঢিলে করে। তখন দেখা যাচ্ছে যে ওই কোম্পানির প্রাইস, শেয়ারের প্রাইস বেশ বেড়ে যায়। তো এই বিষয়টি আসলে মার্কেটে খুব পজিটিভলি ইম্প্যাক্ট পড়ে না। আমরা মনে করি যে রেগুলেটর হিসাবে স্টক এক্সচেঞ্জকে আরো বেশি ক্ষমতা দেওয়া উচিত এবং স্টক এক্সচেঞ্জেরও সক্ষমতা আরো বাড়ানো উচিত। বিশেষ করে তাহলে বিষয়টি আরো একটু ইতিবাচক। এই বিষয়টি নিয়ে আমরা আরো একটু দীর্ঘ আলোচনা করতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু আজ সময় স্বল্পতার কারণে আজ এখানে আমাদেরকে শেষ করতে হচ্ছে। আশা করছি অন্য কোনো দিন এই বিষয়ে আবার আলোচনা হবে। ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন রেজাউল করিম, মুখপাত্র বিআইসিসি, এবং একই সাথে দ্য ডেইলি বিজনেস পোস্টের স্টক পেজ ইনচার্জ নিয়াজ মাহমুদ আমাদের সাথে যুক্ত ছিলেন। সাম্প্রতিক সময়কার শেয়ার বাজার পরিস্থিতি, বিনিয়োগকারীদের অবস্থান, এ নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। দর্শক, এরই সাথে শেষ হচ্ছে অর্থযোগের আজকের আয়োজন। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে।